2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় বৈশিষ্ট্যে এই সংগঠন পৃথক হবে জানিয়েছেন নেতারা। যমুনা টেলিভিশনের সাথে খোলামেলা আলাপে এসব তথ্য জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। সাধারণ শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে ভারতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। এবার গত হাসিনার শাসন আমলের শেষ 5 বছরের হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শেখ হাসিনার প্রিয় বিদেশি পত্রিকা দ্য ইকোনমিস্ট একটা র্যাঙ্কিং করেছে দেশগুলোর মধ্যে, তার মধ্যে সেরা দেশ হয়েছে বাংলাদেশ। অনেকের চোখে পড়েছে নিশ্চয়ই। এটা কেন, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং শেখ হাসিনার প্রিয় পত্রিকা কেন বললাম, ভিডিওটা দিয়েছিলাম তখন আমি বলছিলাম যে এই বিষয়টা নিয়ে সমালোচনার মুখে পড়বে ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস এবং হাসনাতরা একটা রাজনৈতিক দল গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, আর সেই চেষ্টাতে তারা যত দ্রুত সম্ভব নিজেদের শক্তি, সামর্থ্য, কর্মী সংখ্যা, ভোটার সংখ্যা, পাশাপাশি 400+ উপজেলাতে নিজেদের প্রতিনিধি দল তৈরির জন্য ব্যাপক কাজ করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আব্দুল জিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে দর্শক ভিডিওর শুরুতেই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি বা রাজনীতির যে বিষয়টা ইতিমধ্যে সারা বাংলাদেশে উত্তপ্ত বা সারা বাংলাদেশে তুলপাড় চলতেছে, তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টি আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে ছোট একটি অনুরোধ জারি রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। একটা লাইক দিয়ে সবাই না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে। সাধারণ শিক্ষার্থীদের রক্তের উপর দিয়ে ভারতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা। এবার গত হাসিনার শাসন আমলের শেষ 5 বছরের হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। 15.5 বছরের বেশি সময় ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। এই সময়ে কথা বলার অধিকারও বন্ধ করে রেখেছিলেন তিনি। বিরোধী মত দমনে তৈরি করা হয়েছিল আয়নাঘর, যেখানে বিভিন্ন ব্যক্তিদের ধরে এনে হত্যার মতো ঘটনাও ঘটানো হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা শাসনের অবসান ঘটেছে। এরপরই বেরিয়ে আসছে একের পর এক থলের বিড়াল। শেখ হাসিনার শেষ 5 বছরে কি পরিমাণ হত্যাযজ্ঞ চালানো হয়েছে তার একটি চিত্র প্রকাশ্যে এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের শেষ 5 বছরে 16,000-এরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে। গড় হিসাবে প্রতিদিন 9 জনেরও বেশি মানুষ হত্যার শিকার হয়েছে। এই সময়ে অপহরণের ঘটনাও ঘটেছে প্রায় 2,500। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী এই 5 বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনাও আটকে ওঠার মতো। 2019 থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত খুন ও অপহরণের পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগ মিলেছে 9,955টি, আর ডাকাতির মামলা হয়েছে 1,600টি। প্রতিবেদনের বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা বলেছেন, মাত্রাতিরিক্ত শক্তির ব্যবহার দেখা গেছে বিগত সরকারের সময়। এর সঙ্গে নীতির কোনো সম্পর্ক নেই। গদি টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে খেয়াল খুশিমতো ব্যবহার করেছে শেখ হাসিনা সরকার। তাতে অপরাধ বেড়েছে হু করে। পুলিশ রংপুরের যে হত্যাকাণ্ডটা, মানবাধিকার কর্মীদের ধারণা, মামলার নথি ঘেটে যে পরিসংখ্যান মিলেছে বাস্তব অবস্থা তার চেয়েও ভয়াবহ। গত 5 বছরে যে পরিসংখ্যানটি পুলিশ দেখাচ্ছে, সেখানে সব ধরনের অপরাধে মানুষ মারা গেছে। এর একটি বড় অংশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নির্যাতনে অথবা তথাকথিত ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারা বলছেন, এই ধরনের মানবতা বিরোধী অপরাধের যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্য বিগত 15 বছরে সংঘটিত সব অপহরণ, নির্যাতন ও গুম খুনের ঘটনার তদন্ত হওয়া উচিত। অন্তর্বর্তী সরকার কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সামাজিক অপরাধ কমে আসবে বলেও মনে করেন তারা।
2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় বৈশিষ্ট্যে এই সংগঠন পৃথক হবে জানিয়েছেন নেতারা। যমুনা টেলিভিশনের সাথে খোলামেলা আলাপে সব তথ্য জানিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। প্রাথমিকভাবে দলের নাম ঠিক হয়েছে জনশক্তি, তবে মতামত নেওয়া শেষে এটি বদলাতেও পারে। ছাত্র নেতারা জানিয়েছেন জনগণের আস্থা অর্জনই নতুন দলের প্রধান লক্ষ্য। সহকর্মী লামিয়া তিথি জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টের আন্দোলন শুরু হয় সরকারি চাকরিতে কোটা বিলোপের দাবিতে। ধীরে ধীরে সরকার পতনের কঠোর কর্মসূচিতে সফল হন তারা। প্রসঙ্গ আসে রাষ্ট্র মেরামতের। ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও এদেশে শেখ হাসিনার জন্ম নিতে পারে। অন্তর্বর্তী অরাজনৈতিক সরকার ধীরে ধীরে এগিয়ে যাবে নির্বাচনের দিকে। জনপ্রতিনিধিদের হাতে দায়িত্ব তুলে দেওয়া দেশ পরিচালনার। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এবার সেখানে নিজেদের অবস্থান দেখতে চান শিক্ষার্থীরা, নামতে চান ভোটের লড়াইয়ে। বর্তমান আমাদের পরিস্থিতি, মাঠের যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আগামী 1-2 মাসের মধ্যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে তারা এই রাজনৈতিক দলটি মাঠে আনতে সক্ষম হবে। প্রশ্ন হচ্ছে কেমন হতে পারে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম? ছাত্র নেতারা বলছেন এতদিন যে ধরনের রাজনীতি সবাই দেখেছেন তারা তার ব্যতিক্রম হবেন। ফ্যাসিবাদী যে সাংবিধানিক যে কাঠামো সেটা আমরা চাই না, এবং আমরা এই নতুন রাজনৈতিক দলে পুরাতন যে আমাদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, জনগণের জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন দেশের এজেন্ডার ভিত্তিতে যে রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়ে আসছে সেগুলো আমরা যাব না। আমরা মনে করি যে নতুন যে রাজনৈতিক দল আমরা প্রত্যাশা করছি তাদের কার্যক্রম আসলে শুধুমাত্র কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই যে নতুন রাজনৈতিক শক্তিটি যেটি আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করছি, তাদেরকে আসলে মানুষের নার্ভ বুঝতে হবে। বিগত সময়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য কিছু মানুষের নার্ভই ভুলে গিয়েছিল, কারণ তাদের তো ভোটের প্রয়োজন হয়। মানুষের প্রয়োজনীয় ভিত্তিতে মানুষ যদি চায় আমাদের কোনো রাজনৈতিক সংগঠন গড়ে তোলা উচিত, সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই ভাববো। নতুন দলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুক্ত হবেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসছে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা তাদের। প্রাইভেট ইউনিভার্সিটি আগামীতে যে রাজনৈতিক প্রক্রিয়াগুলো আছে তারা অংশগ্রহণ করবে, এবং সেই অংশগ্রহণে সর্বোচ্চটাই হলো প্রাইভেট ইউনিভার্সিটি তাদের জায়গাতে আসীন হবে। যার প্রক্রিয়ার আগে যদি কোনো ইলেকশন হয় আমরা সেখানে কম্পিট করব। আমরা সেই একটি দাবিতেই কম্পিট করব যে আমরা পাওয়ার চাই না, আমাদের আছে রক্ত, আমরা এই রক্তের বদলা চাই। সেটা ব্যালট হোক, বুলেট হোক, যে কোনো মাধ্যমে হোক, আমরা আমাদের বিচার চাই। কি হতে পারে দলের নাম, অর্থের উৎস এবার হবে কি? আমরা যে আন্দোলনগুলো করেছিলাম সেখানে আন্দোলনগুলোতে পিপলস যে পারসেপশন আছে সেটা অনেকটুকু আমরা গুরুত্ব দিয়েছি। অংশীজন যারা রয়েছেন জনগণের কাছে এই বিষয়ে আহ্বান জানাবো, আপনারা নাম প্রস্তাব করুন। জনগণের কাছ থেকে যদি নামটা আসে, জনশক্তি, সেখানেও আমাদের একটি উদাহরণ আছে। বেসিক্যালি হলো ক্রাউড ফান্ডিংয়ে বেশি যাবো। ইন্টারন্যাশনাল যে ফোরাম রয়েছে, দেশীয় যে ফোরাম রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো আমরা স্টাডি করছি। নির্বাচনে ভোট যুদ্ধে ফল যাই হোক নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার ছাত্র নেতাদের। জানালেন রাজনৈতিক জোটেও যোগ দিতে পারেন তারা। প্রথমত ছাত্রদের যে পার্টিটা হবে সেটা নিজস্ব প্রক্রিয়ায় গঠন হবে, নিজস্ব প্রক্রিয়ায় চলবে। এর সাথে যদি যারা গণ অভ্যুত্থানে আমাদের সাথে অংশগ্রহণ করেছিল তারা যদি কেউ আসতে চায় সেটা হলো ওয়েলকাম। এর মধ্যে কয়েকটা পার্টির সাথে অলরেডি আমাদের পারস্পরিক কিছু বোঝাপড়া হচ্ছে। শেখ হাসিনার প্রিয় বিদেশি পত্রিকা দ্য ইকোনমিস্ট একটা র্যাঙ্কিং করেছে দেশগুলোর মধ্যে, তার মধ্যে সেরা দেশ হয়েছে বাংলাদেশ। অনেকের চোখে পড়েছে নিশ্চয়ই। এটা কেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং শেখ হাসিনার প্রিয় পত্রিকা কেন বললাম, 2018 সালের সেই তথাকথিত নির্বাচনের পর যখন রাতের বেলায় ব্যালট বাক্স ভর্তি করে ফেলা হয়েছিল, তখন শেখ হাসিনা তার পরে প্রথম যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, তখন বলেছিলেন যে তারা এই নির্বাচনে জিততেনি কারণ দ্য ইকোনমিস্টের একটা জরিপ বলেছে আওয়ামী লীগ জিতে যাবে। সত্যি কথা, ওই সময় ইকোনমিস্ট এরকম একটা জরিপের ফলাফল প্রকাশ করেছিল। যদি ওই পর্যন্তই এই তথাকথিত নির্বাচনের পর অত্যন্ত টাফ একটা হেডলাইন দিয়ে দ্য ইকোনমিস্ট বলেছিল শেখ হাসিনা কিরকম গায়ের জোরে বা ছলে বলে কৌশলে গায়ের জোরে এই ভোটটা রিগ করে জিতে গেছেন, সেই তথ্য তারা দিয়েছিল, কিন্তু সেটা তারা ব্যবহার করবে না, খুব স্বাভাবিক। কিন্তু ইকোনমিস্টের এই রিপোর্টটার কথা আওয়ামী লীগের যেসব লোকজন তার আওয়ামী ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য আসতো, তারা এটা ক্রমাগত বলে যেতে থাকতেন। এটা আমাদের নিশ্চয়ই অনেকের মনে আছে। সুতরাং শেখ হাসিনার প্রিয় পত্রিকা, সেই পত্রিকা একটা র্যাঙ্কিং করেছে বাংলাদেশ গত 2024 সালের শ্রেষ্ঠ দেশ হয়েছে, এবং রানার আপ হয়েছে সিরিয়া। এটা কিভাবে নেওয়া হয়? সেখানে বলা হয়েছে সবচেয়ে ধনী, সুখী ও নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসাবে নয়, সেরা দেশ বেছে নেওয়া হয়েছে 12 মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে। তার মানে তাদের বিবেচনায় গত 12 মাসে বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে। তার মানে বাংলাদেশে শেখ হাসিনাকে আমরা খেদিয়েছি, তাকে ভারত পালাতে বাধ্য করেছি, এটাই যথেষ্ট কারণ বাংলাদেশ সবচেয়ে উন্নতি করেছে দুনিয়ার সব দেশের চাইতে। তারা তাই বলছেন। তাদের কিছু অবজারভেশন আছে, সেটাই আসবো।
চূড়ান্ত তালিকায় 5টা দেশ ছিল, বাংলাদেশ ছাড়াও ছিল আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, সিরিয়া, এগুলো রয়েছে। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, জায়গাটা একটু খেয়াল করে, এখানে বাংলাদেশ সম্পর্কে তাদের কিছু অবজারভেশন আছে। আমাদের এবারে বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈরশাসক উৎখাত করেছে, আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি 17.5 কোটি জনসংখ্যার দেশটি 15 বছর ধরে শাসন করছিলেন। দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসাবে তিনি সে সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের উপরে গুলি চালানোর নির্দেশ দেন। তার শাসনামলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে। প্রধান বিরোধী দল দুর্নীতিগ্রস্ত, ইসলামী চরমপন্থাও একটি হুমকি, তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশাব্যঞ্জক। খেয়াল করছি আমরা এখানে বিএনপি সম্পর্কেও সমালোচনা আছে এবং ইসলামী চরমপন্থার হুমকির কথা বলা হচ্ছে। মূলত ভারত যে ধরনের ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে, সেটা বাংলাদেশে ইসলামী চরমপন্থার মেজর ঝুঁকি আছে বলে আমরা মনে করি না, তবে এরকম কিছু এলিমেন্টস আছে, এটা খুব স্বাভাবিক। একটা মুসলিম প্রধান দেশে এই ধরনের এলিমেন্ট থাকা খুব অস্বাভাবিক কোনো কিছু নয়। কিন্তু তারা বলছে পরিবর্তন, এখন পর্যন্ত পরিবর্তন আশাব্যঞ্জক। কারণ হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে রয়েছে একটা অস্থায়ী সরকার, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে। আমরা সরকারের কাছে এক্সপেকটেশন অনেক বেশি বলে সরকারের প্রচুর ব্যর্থতা আমরা দেখি, কিন্তু এই সরকার এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সত্যিকার অর্থেই মোটা দাগে একটা স্থিতিশীল বাংলাদেশ ধরে রাখতে পেরেছে। এখানে আরো মারাত্মক সব কেওস হওয়ার প্রবাবিলিটি ছিল, কিন্তু সেগুলো ঠেকানো গেছে। এটা নিশ্চয়ই একটা বড় সাফল্য। 2025 সালে সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে তা নির্ধারণ করতে হবে। এর আগে নিশ্চিত করতে হবে যে দেশের আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলো সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে। এর কোনোটি সহজ হবে না। চ্যালেঞ্জগুলোর কথা বলা হচ্ছে, হুইচ ইজ ভেরি রাইট। ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে হবে, এটা আসলে আমাদের হাতে নেই, এটা বেশ খানিকটাই বা প্রায় পুরোটাই ভারতের হাতে। কারণ আমরা ঠিকঠাকই আছি, ভারতকে তার বাংলাদেশ সম্পর্কে দৃষ্টিভঙ্গি এবং সম্পর্ককে রিয়ালাইন করতে হবে। তারা বাংলাদেশকে যেভাবে স্লেভের মতো দেখতে চায়, বাংলাদেশ সেটা আসলে আর হবে না, ফরএভার আর হবে না। সো এটা পুরোটা আমাদের হাতে আছে। তা না, কিন্তু বাকি কাজগুলো আমরা নিশ্চিতভাবেই পারবো। আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হবে, সেটা নিশ্চয়ই হবে। তবে একজন স্বৈরশাসক ক্ষমতাচ্যুত করা এবং আরো উদার গণতন্ত্র সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের এই বছরের সেরা দেশ বাংলাদেশ। আসাদ সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। সো বাংলাদেশ সেরা হয়েছে, শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছি এবং তার জায়গায় যে সরকারটা এসে সেটা রিজনেবলি ভালো করছে। রিজনেবলি আমরা এই সরকার সব সমস্যার সমাধান করে ফেলবে, এই সরকার ওই করবে সেই করবে, এক্সপেকটেশন আছে, কিন্তু সব খুব দ্রুত অ্যাচিভড হয়ে যাবে, আমি কখনো সেটা মনে করিনি। আমি বহুবার একটা কথা বলেছি যে সরকারের সবচেয়ে বড় সংকট হচ্ছে সরকার অকল্পনীয় রকম প্রত্যাশার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। এটাই তার প্রধান চ্যালেঞ্জ। আমরা আশা করি তারা এটার সাথে মোটামুটি তাল মেলাতে পারবেন এবং আমাদের উচিত হবে আমাদের এক্সপেকটেশনের জায়গাটা কমিয়ে আনা। কিন্তু যে কথাটা বলার সেটা হচ্ছে বাংলাদেশ শ্রেষ্ঠ দেশ হয়েছে, এমনকি সিরিয়ার চাইতেও বেটার বলা হয়েছে। কারণ সিরিয়াতে হয়তো বাশার উচ্ছেদ হয়েছে, কিন্তু সিগনিফিক্যান্টলি সিরিয়া স্টেবল দেশ হচ্ছে কিনা, কারণ সিরিয়ার ইতিহাস শেষ হয়নি, সিরিয়া আবার একটা মেজর নতুন ধরনের গৃহযুদ্ধে ঢুকে পড়ে কিনা সেসব ঝুঁকি আছে। তো আসাদকে শুধু সরানো না, দেশটা রাষ্ট্র হিসাবে ইন্টিগ্রেটেড থাকা, এগুলো বড় চ্যালেঞ্জ। সেই তুলনায় আমরা অনেক ভালো করছি এবং এটাও সত্য আমাদের এই চ্যালেঞ্জ সিরিয়ার মতো ছিল না, কারণ সিরিয়াতে 13 বছর গৃহযুদ্ধ চলছিল, সে তুলনায় আমাদের তার গৃহযুদ্ধ অ্যাটলিস্ট চলছিল না, আমরা ফাইট করছিলাম একটা স্বৈরাচারী রেজিমের বিরুদ্ধে। যাই হোক, গ্লোবালি আমাদের এই অবদানের স্বীকৃতি আছে এবং এই জিনিসগুলো আমাদের জন্য ব্যবহার করাটা ভালো হবে। ইকোনমিস্টের মতো পত্রিকা যখন এগুলো করে, সেগুলো নিশ্চয়ই আমরা ভালোভাবে সেল করতে পারবো। বিশেষ করে ভারতের মতো দেশের মুখের উপর ছুঁড়ে মারা সম্ভব আমাদের এই তথ্য, যারা বাংলাদেশের গণ অভ্যুত্থানকে এখনো স্বীকৃতি দেয় না, প্রশংসা করে না, রাষ্ট্রীয়ভাবে বলছি। ডক্টর ইউনূসকে ফোন করে যতটা না অভিনন্দন জানিয়েছে, তার চেয়ে বেশি তার রাজনীতি, অর্থাৎ হিন্দুদের উপর তথাকথিত নিপীড়ন, হিন্দুদের উপর নিপীড়ন হচ্ছে, তথাকথিত বলছি আমি কারণ তারা এটাকে সাম্প্রদায়িক নিপীড়ন হিসাবে প্রেজেন্ট করতে চায়, সেই কারণে। এর বাইরে এখনো তাদের একই রকম নীতি কাজ করছে, যদিও গ্লোবালি আমাদের এই ব্যাপারে সমর্থন আছে, আমাদের এই ব্যাপারে আমাদের স্বীকৃতি আছে। আমরা ভারতের সাথে যখন এনগেজ করব, এই স্বীকৃতিগুলো কাজ করার কথা। কিন্তু ভারত যে ধরনের ব্লাইন্ড আই দিয়ে রেখেছে তার
যে ডোমেস্টিক পলিটিক্স, সেটার কারণে বাংলাদেশে তারা যেভাবে রিয়্যাক্ট করছে সেটা কতটুকু কাজ করবে আমরা জানি না, কিন্তু ইকোনমিস্টের মতো পত্রিকা এই জিনিসটার স্বীকৃতি আমাদেরকে দেয়া আমাদের জন্য নিশ্চিতভাবেই সেলিব্রেট করার মতো ব্যাপার। আর একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, যখনই দেশে কোনো সংকট আসে, আমি ফেসবুকে অনেকে এই কথাটা লিখতে দেখেছি, ইট ইজ ভেরি রাইট, আমাদের এটা নেই ওটা নেই, জিনিসপত্রের দাম বাড়ছে, অর্থনৈতিক সংকট আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই, এবং আমরা এক্সপেক্ট করবো সরকার এগুলো খুব ভালোভাবে ম্যানেজ করবে। কিন্তু সবকিছুর পর আমরা শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছি, তার প্রভুর দেশে তিনি আছেন, তাকে পালাতে বাধ্য করেছি। চোখ বন্ধ করে এটা ভাবলেই আমাদের সব সমস্যা চলে গেছে আমাদের এমন মনে হতে পারে। এটাই একটা বিরাট কাজ যেটা আমরা করেছি। আমাদের মধ্যে বাকি যত সংকট আছে আমি আশা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই, আমরা দ্রুত সেগুলো কাটিয়ে উঠবো এবং আমাদের দেশকে আমাদের এক্সপেক্টেড যে রকম দেশ হিসাবে গড়ে তুলতে চাই সেদিকে এগিয়ে যেতে পারবো। এই স্বীকৃতিটা আছে এবং ভবিষ্যতেও আমরা আশা করি এই সম্মানটা আমরা ধরে রাখবো। কারণ এই রিপোর্টে আমি পড়ে শোনালাম আশাবাদের কথা আছে, এখন পর্যন্ত ভালো আছে, চ্যালেঞ্জের কথা থাকলেও বাংলাদেশ পারবে, এই টোনটা এর মধ্যে আছে। গতকালকে রাতে আমি ভিডিওটা দিয়েছিলাম, তখন আমি বলছিলাম যে এই বিষয়টা নিয়ে সমালোচনার মুখে পড়বে ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস এবং হাসনাতরা একটা রাজনৈতিক দল গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আর সেই চেষ্টাতে তারা যত দ্রুত সম্ভব নিজেদের শক্তি সামর্থ্য, কর্মী সংখ্যা, ভোটার সংখ্যা, পাশাপাশি 400+ উপজেলাতে নিজেদের প্রতিনিধি দল তৈরির জন্য ব্যাপক কাজ করছেন। আর যেহেতু নির্বাচনের একটা টাইমলাইন চলে আসছে, সো রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে নিবন্ধন করা, নির্বাচনে অংশগ্রহণের অনুমতি প্রাপ্ত হওয়া, আরো বিভিন্ন ইস্যু নিয়ে এখন কিন্তু মাঠে তোড়জোড় কর্মসূচি চালাচ্ছে এই সমন্বয়করা। তো এদের মধ্যে দ্য ব্লুটুথ বয় সার্জিস এবং হাসনাত তারা কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন, বিভিন্ন সভা, সেমিনার, অনেক কিছুতে তারা কানেক্ট হচ্ছেন। তো এই কর্মসূচিগুলো করতে গিয়ে একটা বিরাট ভুল করে ফেলেছেন, আর এটা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে কিন্তু দিন শেষে ক্ষমাও চাইছেন। এই যে কাউন্সিলরদেরকে নিয়ে ছাত্র গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবিতে কাউন্সিলর সমাবেশ নামক একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে অংশগ্রহণ করেছিলেন আপনার সার্জিস, মানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য যিনি সংগঠক সার্জিস। আর এ নিয়ে দিন শেষে সেখানে অংশগ্রহণ করার কারণে তিনি আপনার সরি বলেছেন, ক্ষমা চেয়েছেন। কারণ হচ্ছে ওইখানে তারা এই কাউন্সিলরদের সমর্থন চেয়েছিলেন। তো এরা তো 95% আওয়ামী সমর্থন, এই যারা কাউন্সিলর আছে বিএনপির 5% হতে পারে। তাহলে এদেরকে নিয়ে ক্ষমতায় বা রাজনৈতিক দলের লোভে, স্বার্থে সামহাও এরা কিন্তু বলে গেছেন আপনাদের সমর্থন চাই। তো এরা সমর্থনটা মানে কারা? আবার এদের মধ্যে অনেকে আছে যারা প্রকাশ্যে এই ছাত্র হত্যাতে বা জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে বা ধরেন মাঠে ছাত্রদেরকে পিটাইছে, বিভিন্ন ভূমিকা এখানে কাউন্সিলররা অ্যাক্টিভ ছিল, অনেকে নিয়ে নিউজ শুরু হয়েছে। তো তাদের সমর্থন আপনি চাইলেন কেন? পলিটিক্সের মাঠে নিজেদের অবস্থানটাকে আর একটু শক্ত করার জন্য। এখন পরিস্থিতি যখন খারাপ হয়েছে, বাটে পড়ছে, তবে বয়স কম, একবার আবার কমও বলা যায় না, মাস্টার মাইন্ড লেভেলের পোলাপাইন। বলা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 5,500 কাউন্সিলর আছে। সার্জিস লিখছে যে এর মধ্যে প্রায় 1,500 কাউন্সিলরের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমাদের সাথে কিছুদিন পূর্বে দেখা করে। কিন্তু তাদের সাথে কেন দেখা করে আমি এটাও বুঝলাম না। সরকার আছে, জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, বা এটা কোন মন্ত্রণালয়ের অধীনে আমি জানি না। তো বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা স্পষ্ট ভাষায় বলেছিল আমরা সকল কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি না, বরং আমরা 5,500-এর মধ্যে 1,500 কাউন্সিলরদের প্রতিনিধিত্ব করছি। তাদের ভাষ্য ছিল আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যতীত বিএনপি, জামাত এবং স্বতন্ত্র জায়গা থেকে যারা প্রতিদ্বন্দ্বী করে নির্বাচিত হয়েছেন তারা তাদের প্রতিনিধিত্ব করছেন। ওই যে 5%-এর কথা তারা বলছেন, কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন এদের অনেকেরই ছবি কিন্তু বিভিন্নভাবে আমরা দেখেছি যে পোস্ট করা হয়েছে, একদম নাম ছবি সহ, যে কে কার দ্বারা লাঞ্ছিত হয়েছে। কারণ এই কাউন্সিলগুলো তো ছড়ানো ছিটানো সারা বাংলাদেশে, তো স্থানীয় যে যার হাতে লাঞ্ছিত হয়েছে তারা কিন্তু এগুলো নিয়ে পোস্ট করা শুরু করেছে। দেন সার্জিসের হয়তো বিষয়টা বোধগম্য হয়েছে যে কোথায় ভুলটা হয়ে গেছে। তো বলা হচ্ছে যে তাদের কিছু গুরুত্বপূর্ণ মতামতের সারমর্মটা এমন ছিল যে প্রথমত নির্বাচনে তারা দলীয় প্রতীকে অংশগ্রহণ করেনি, পাশাপাশি 16 বছরে আওয়ামী লীগের মাধ্যমে মামলা, জেল, জুলুম, আচ্ছা তারা ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় নির্বাচন করে জয়লাভ করেছে। আর ছাত্র জনতার অভ্যুত্থানে তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তো কয়েকজন ছবি ভিডিও দেখিয়েছে। তাছাড়া ইউনিয়ন পরিষদে দলীয় মার্কায় আওয়ামী লীগের বিরুদ্ধে অনেকে নির্বাচিত হয়েছে, তাহলে ব্যক্তিগত যোগ্যতায় জয়লাভের পরেও তারা কেন শপথে বহাল থাকার দাবি করতে পারবেন না?
যে কাউন্সিলর আওয়ামী লীগের দোষর ছিল তারা পালিয়ে গেছে, আওয়ামী লীগের বিপক্ষে লড়াই করে এই সরকারের কাছে এটা তাদের জন্য। আচ্ছা যাই হোক, এখানে বিশাল বক্তব্য সাজিদ বিষয়টাকে বুঝাইছে। আসলে এখানে যে জায়গাটাতে বাটে পড়ে গেছে সেই জায়গা থেকে তারা একটা মত বিনিময় সভা করতে চেয়েছিল এবং তাদের কথাগুলো শোনার জন্য অনুরোধ জানাচ্ছিল। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এই সমন্বয়কদের বা জাতীয় নাগরিক কমিটির নেতাদের মনে হয়েছে যে একটা কি বলা যায়, একটা প্রোগ্রাম করাই যায়। তো তাদের কথাগুলা তারা শুনছে, তখন মনে হয়েছে যে দলীয় প্রতীকে নির্বাচিত ইউনিয়ন পরিষদ এখনো বিদ্যমান রয়েছে, স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের অভাবে কিছুটা স্থবির, তো জনগণের পালস বুঝে সে অনুযায়ী প্রয়োজনীয় রেসপন্স করতে পারছে না কাউন্সিলররা। এখানে নানান বক্তব্য পলায় অনেক বড় লেখা লিখছে। তা আমি যতটুকু দেখতে পেলাম, তো ফাইনালি তার বক্তব্য ছিল গতকালকের বক্তব্যে আমাদের দুই একজনের কিছু শব্দ বাক্য এমন ছিল যে আমাদের বক্তব্যে আসা উচিত হয়নি, এজন্য আমি দুঃখিত, কিন্তু অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক হয় এমন কোনো ঘটনায় আমরা সেখানে যাইনি। সমালোচনার জন্য তিনি উন্মুক্ত দ্বার দিয়েছেন। তো আমি গতকালকের ভিডিওতে বলছি যে এদেশের রাজনীতিবিদরা বড় ব্লুটুথ। তুমি তো নিজেই দেখো, তুমি নিজে একসময় ছাত্রলীগ করছো, আবার সেই ছাত্রলীগের বিরুদ্ধে তোমার অবস্থানটা আজকে দেখো। তো এদেশের রাজনীতিবিদরা অনেকেই বিভিন্ন কারণে এখন যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে, তো সবাই যারা এরকম বড় অংশ তারা আওয়ামী লীগের বিপরীতে অবস্থান নেবে, বলো যে ভাই আমি আওয়ামী লীগের সাথে নাই, কিন্তু ছবি তো আসা শুরু হয়েছে। তা একটু সচেতন হতে হবে। রাজনীতির মাঠটা বড় পিচ্ছিল, আমাদের থেকে তোমরা ভালো বোঝো কম বেশি যে জায়গাতে তোমরা লিড করছো। তবে এমন কোনো কিছু করা যাবে না, এমনি নিজেদের মধ্যে অনেক বিভাজন হয়ে গেছে কিন্তু সমন্বয়কদের মধ্যে। শুধুমাত্র আওয়ামী লীগ ইস্যুতে সবাই এক, এছাড়া অন্য ইস্যুতে সবাই আলাদা হাঁটে, কেউ কাউকে চিনে না, পাত্তা দেয় না, একজন আরেকজনের মানতে চায় না। তো সেই জায়গায় বাকি যাদের সমর্থন আছে এই মুহূর্তে, এই রাজনৈতিক দল, এই কিংস পার্টি, কেউ কেউ বলছেন এগুলো কিন্তু কোথাও না কোথাও মানুষের কাছে পজিটিভও আছে, নেগেটিভও আছে। তবে প্রতিটা কদম খুব সাবধানে ফেলতে হবে। দর্শক, বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।